সুপু রিজাইন করছে আলহামদুলিল্লাহ। সুপু পদত্যাগপত্র লিখছে, তার অসুখ হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি। তবে এই অসুখটা বাংলাদেশের লাখ লাখ মানুষের আছে, তার বেশিরভাগ মানুষই জানে না। যাদের ডায়াবেটিস আছে তারা একটু মন দিয়ে শোনেন, কামে দিবে। ধরেন আমাদের শরীরটা একটা গাড়ি, আর আমাদের স্নায়ুতন্ত্র, নার্ভ, এটা হইতেছে সেই গাড়ির তারের জাল আর নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড এদিক দিয়ে শিরদাঁড়ার মধ্যে দিয়ে যেটা গেছে না, সেটা হইতেছে মূল কম্পিউটার। আর সারা শরীরে ছড়ানো স্নায়ুগুলো হইলো এটা লাইন। গাড়িতে দুই রকম ব্যবস্থা থাকে, এক যেগুলো চালকের হাতে, স্টিয়ারিং ঘোরাইলে গাড়ি ঘোরে, ব্রেক চাপলে থামে, এক্সেলারেটর দিলে ছোটে। শরীরেও তেমন, হাত তুলতে চাইলে হাত ওঠে, কেটে গেলে ব্যথা টের পায়। আর দুই নম্বর আছে যেগুলো চালক শুয়েও দেখে না, যেমন ধরেন ইঞ্জিন গরম হইলে ফ্যান নিজে থেকে চালু হয়ে যায়, ব্যাটারি নিজে থেকে চার্জ হয়, তেল ঠিক মাপে ইঞ্জিনে পৌঁছায়। চালকে কিন্তু এটার কিছুই জানে না, ড্রাইভার এটা কিছুই জানে না, জানার দরকারও নাই। শরীরেও তাই, ঘুমের মধ্যে হার্ট চলে, তো হার্ট তো বন্ধ হয়ে যায় না, শ্বাস চলে, খাবার হজম হয়, রক্তচাপ ঠিক জায়গায় থাকে। এই যে স্বয়ংক্রিয় ব্যবস্থা, এটার নাম অটোনমিক নার্ভাস সিস্টেম। আর অটোনমিক নিউরোপ্যাথি মানে এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। চালক ঠিকই আছে, স্টিয়ারিং ব্রেক ঠিক করছে, কিন্তু ভেতরে যে অটোমেটিক অংশটা আর সাড়া দিতেছে না। এটা উদাহরণ দিই, ধরেন আপনি যখন শুয়ে থাকেন বা বসেন বা হঠাৎ দাঁড়ায় যান, তিন অবস্থাতে আপনার রক্তচাপ মোটামুটি একই থাকে, তাই না? সুস্থ অবস্থায়। কিভাবে? কারণ দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মাধ্যাকর্ষণের টানে রক্ত তো পায়ের দিকে নেমে যায়। ঠিক সেই মুহূর্তে এই অটোনমিক নার্ভাস সিস্টেম রক্তনালীগুলোকে চেপে ধরে, হার্টকে একটু জোরে চালায়, ফলে মাথায় রক্ত পৌঁছাইতে ঘাটতি হয় না। পুরা ব্যাপারটা ঘটে সেকেন্ডের ফ্র্যাকশনের মধ্যে, আপনি টেরও পান না। এই অটোনমিক সিস্টেমটা নষ্ট হয়ে গেলে এই কাজটা আর হয় না। রোগীর দাঁড়াইলে রক্ত পায়ে জমে যায়, রক্তচাপ পইরা যায়, মাথায় রক্ত কমে যায়, মাথা ঘোরে, চোখে অন্ধকার দেখে, জ্ঞান হারায় ফেলে। ডাক্তারি ভাষায় এটাকে বলে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। আর মজার ব্যাপার হইল, একই রোগী শুয়ে পড়লে উল্টা রক্তচাপ বেড়ে যায়। শুধু রক্তচাপ না, আরো অনেক কিছুই এলোমেলো হয়ে যায়। যেমন হার্টের রেট, হৃদস্পন্দন, এটা অস্বাভাবিকভাবে বেড়ে যায় বা কমে যায়। অল্প খেলে পেট ভরা লাগে, খাবার হজম হইতে চায় না, হাগা হইতে চায় না, কোষ্ঠকাঠিন্য হয়, আবার ডায়রিয়া হয়, প্রস্রাব ধরে রাখতে পারে না, পুটা 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 করে প্রস্রাব পড়ে, মূত্রথলি ঠিক মতো খালি হয় না। হ্যাঁ, তারপর ওই যে আছে না নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, ওই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভের কাজটা ঠিক মতো করতে পারে না। এটা কেন হয়? এটা হয় ডায়াবেটিস থেকে। সমস্ত ডায়াবেটিস রোগীর এই নিউরোপ্যাথি হয়, এই আলটিমেটলি এই জায়গায় যায়। দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে রক্তনালী আর স্নায়ুর যে তারগুলা, এটা ধীরে ধীরে নষ্ট করে ফেলে। এক দুই দিনের না, বছরের পর বছর ধরে। অনেকটা তারের প্লাস্টিকের যে আবরণ আছে না, ওই আবরণ ক্ষয়ে যাওয়ার মতো, বাইরে থেকে দেখা যায় না, কিন্তু একদিনে লাইন কাজ করা বন্ধ করে দেয়। ডায়াবেটিস যত পুরনো, যত অনিয়ন্ত্রিত, স্নায়ুর ক্ষতি তত বেশি। দীর্ঘমেয়াদী ডায়াবেটিস রোগীদের একটা বড় অংশ কোনো না কোনো ধরনের এই নিউরোপ্যাথিতে আক্রান্ত। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশের এই অটোনমিক ধরনটা হয়। কিডনি, হার্ট সবকিছুর উপরে ডায়াবেটিসের ছাপ ফেলে। এই সুপুর আর কিছুই হয়নি, এর ডায়াবেটিস হয়েছে, আনকন্ট্রোল ডায়াবেটিস হয়েছে। এর চিকিৎসা সবার আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা। এখন সে বিদেশ যাবে চিকিৎসা করতে, ডায়াবেটিস কন্ট্রোল করতে দেশের বাইরে যাওয়া লাগে নাকি রে বেকুব? ভালশুন, বিদেশের ডাক্তারিতে কি জাদু আছে? বঙ্গভবনের ডাক্তার থাকে 24 ঘন্টা, নার্স থাকে, এত বড় জায়গা, হাঁটার জায়গা আছে, জিম আছে, বাগান আছে, আর সে নিজের ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না। চিন্তা করেন, এমন একটা লোক দেশের দায়িত্ব নেয় যে কিনা নিজের খেয়াল নিজে রাখতে পারে না। আর যার ডায়াবেটিস আছে তাদের বলি, টেক কেয়ার নিজেকে করতে হয়। ডায়াবেটিস কোনো একক রোগ না, অনেকগুলো রোগের গুচ্ছ। কিন্তু এই রোগ এমন না যে আপনি ভেজিটেবল হয়ে গেছেন। দেখেন, আমার কোনো রোগ দেখতে পান? আমার মেলা রোগ আছে, যাই হোক, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন পান না। এই যে আমার চোখে চশমা, চোখে অসুখ আছে না? আছে তো চশমা ছাড়া আমি তো চোখে দেখি না। কেউ কি বলে আমার চোখের রোগ আছে? কেউ বলে? আপনারা বলেন, আপনাদের অনেকে তো চশমা পড়েন, বলেন না। কেন বলেন না? কারণ আমি আমার টেক কেয়ার করতে পারি। কিন্তু যদি এমন হইতো প্রত্যেক সকালে নার্স এসে আমার চোখে চশমা পরায় দেয়, মুছে দেয়, রাতে আবার খুলে দেয়, তারপরে আমি শুইতে যাই, তাইলে আপনি শেষ। যেই রোগের টেক কেয়ার আপনি নিজে করতে পারেন, সেটাতে আপনি রোগ বলে মানেনি না, কনসিডারই করেন না। তো ডায়াবেটিসও এরকম, আপনার টেক কেয়ার আপনি নিজে করতে পারলে আপনার এটা রোগী মনে হবে না। যাই হোক, ডায়াবেটিস রোগীরা এটা মাথায় রেখেন। এইবার আসেন পদত্যাগ প্রশ্নে। সুপু তো গ্রেপ্তারের দাবি উঠেছে। সুপু কইতেছে তারে কে গ্রেপ্তার করে? সংবিধানের 51 ধারা আছে না, শুনেন। কিসের বিচার করবে? আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশনে পড়ে যায়, দেখুক। শুনিছেন? বেকল এরশাদের টাইমে 51 ধারা ছিল না, ওরা জেলে নিছি না আমরা। এই 51 ধারার রক্ষাক অবস্থা কাজ করে যতক্ষণ সে রাষ্ট্রপতির পদে আছে। পদটা ছাড়লে ওই ছাতাটা মাথার উপরে আর থাকে না।
ওর নামে 2 টাকা ফাইন উঠেছে, এরপরে ওই জেলে যাবে। আমরা তো সুপ্পুর উপর প্রতিশোধ নিতেছি না। সুপ্পু কি ছিল? সুপ্পু ছিল শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি এবং জুলাই গণঅভ্যুত্থানের পর পুরনো রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কেন্দ্রীয় চরিত্রদের একজন। সুপ্পু তো নিজেই সাক্ষাৎকারে বলছে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা, নিজেই ফাঁস করে দিচ্ছে। তার বক্তব্য অনুযায়ী 5 আগস্টের পর 3 বাহিনীর প্রধান এবং বিএনপির নেতারা তাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সহায়তা করছে, বলছে না? 3 বাহিনীর প্রধান তাকে বলছে যে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তার পরাজয় মানে সশস্ত্র বাহিনীর পরাজয়। সে এই কথাটা বলছে পুরনো সংবিধানের অধীনে নতুন সরকার গঠনের ন্যায্যতা হিসেবে। এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য কিন্তু ভয়াবহ। 5 আগস্ট জনগণ শেখ হাসিনার শাসনের বৈধতা ভেঙে দিছে। জনগণ তখন শুধু একটা সরকার সরায়নি, তারা রাষ্ট্রের প্রচলিত ক্ষমতা ব্যবস্থার বিরুদ্ধে নিজেদের সার্বভৌম ক্ষমতা হাজির করছে। সার্বভৌম ক্ষমতা, সেটা সবার উপরে, সবার উপরে, সংবিধানের উপরে, রাষ্ট্রের উপরে। অথচ সেই মুহূর্তে জনগণের শক্তিকে নতুন রাষ্ট্র গড়ার পথে নেওয়ার বদলে রাষ্ট্রপতি 3 বাহিনীর নেতৃত্বে পুরনো রাষ্ট্রযন্ত্র এবং বড় রাজনৈতিক দল বিএনপি মিলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষাকে প্রধান কাজ বানাইছে। সাংবিধানিক ধারাবাহিকতা কথাটা শুনতে খুব নিরীহ লাগে, খুব মজা লাগে, খুব সুন্দর লাগে, খুব শুদ্ধ লাগে। বাস্তবে এটার অর্থ ছিল শেখ হাসিনা চলে গেলেও যেন শেখ হাসিনাকে, যে ব্যবস্থা শেখ হাসিনাকে বানাইছে সেই রাষ্ট্র ব্যবস্থা যেন অক্ষত থাকে। জনগণ শাসক সরাইতে পারবে কিন্তু রাষ্ট্রের ভিত্তি বদলাইতে পারবে না। গণঅভ্যুত্থান সরকার বদলাবে কিন্তু ক্ষমতার উৎস হবে না। পুরনো সংবিধান, পুরনো আমলাতন্ত্র, পুরনো আদালত, পুরনো রাষ্ট্র, পুরনো নিরাপত্তা কাঠামো, পুরনো অর্থনৈতিক স্বার্থগোষ্ঠী, পুরনো বন্দোবস্ত, এরাই শেষ কথা বলবে। এই অর্থে সুপ্পুর বিচারের দাবি শুধু প্রতিশোধের দাবি না, এটা গণঅভ্যুত্থান নস্যাৎ করার রাজনৈতিক প্রক্রিয়ার বিচারের দাবি। কিন্তু একটা লোকরে ধইরা বিচার শেষ করে দিলে চলবে না। প্রশ্নটা লোকের না, প্রশ্নটা প্রক্রিয়া। কে কোন সিদ্ধান্ত নিছিল, কার পরামর্শ নিছিল, 5 আগস্ট রাতে বঙ্গভবনে কারা বসছিল, ওখানে কি কথা হয়েছিল, কে কারে কথা দিছিল, নতুন গঠনতন্ত্রের রাস্তাটা কে বন্ধ করে দিছিল, আর ওইটা বন্ধ করে কার কি লাভ হইল, এই প্রশ্নগুলো তুলতে হবে, এই প্রশ্নগুলো ফয়সালা করতে হবে। এই প্রশ্নে ফয়সালা না করলে সুপ্পুর পদত্যাগ একটা খবরই হয়ে থাকবে, ইতিহাস হবে না। খবর মানুষ 2 দিন পরে ভুলে যায়, ইতিহাস ভোলে না। আর যতদিন এই প্রশ্নগুলোর জবাব না আসতেছে ততদিন কাঠামোটা ওইখানেই খাড়ায় আছে। কাঠামো ঠিক থাকলে খালি চরিত্র বদলায়, নাটক বদলায় না। কালকে সুপ্পুর জায়গায় আরেকজন এসে বসবে, আপনি তার নামও জানেন না, কিন্তু কাজটা হুবহু সে একই করবে। তাই ঘুরে ফিরে ওই প্রথম কথাতে আসি, সুপ্পুর রক্ষাকর্তা কে আসিল, ওয়াকার, আর সাথে কে ছিল, এইটা আমি কই নাই, সুপ্পু নিজেই কইছে। তাইলে ওয়াকারে বহাল রেখা খালি সুপ্পুরে সরাইলে কাজ হবে? হবে না। আর এই জবাবটা বিএনপি সরকারকেই দিতে হবে। নিজের ক্ষমতার নিরঙ্কুশ না করলে বিএনপির সরকার টিকবে না। কয়ে রাখলাম, ওই সেই নিকাই বসবি, খালি এনা ঘ্যান ঘ্যান করবি। তবে কিছুদিনের মধ্যে সুপ্পু অ্যারেস্ট হচ্ছে, জেলে যাচ্ছে, এটাও কম না। আপাতত আমাদের কাজ একটাই, মুড়ির টিন নিয়ে বসা, খেলা দেখার জন্য। পকেটে পয়সা থাকলে পপকর্ন নিয়ে বসতাম। আসেন আমরা দেখি খেলাটা চলতেছে কোন লেভেলে এবং খেলাটার ফলাফল কি হয়। এই ফলাফলটাকে জনগণের পক্ষে নিয়ে আসাই আমাদের কাজ, যেন আমরা জনগণকে আজাদ করতে পারি। ইনকিলাব জিন্দাবাদ।